ইহান শুভ্রা সবকিছু ছেড়ে ছুড়ে এভাবে ঘরবন্দি হয়ে থাকার কথা জানতে পারলে খুব রাগ করবে, কিন্তু তার রাগ দেখতে শুভ্রার বয়েই গেছে। ইহান একটা বারও কি পারতো না শুভ্রাকে বলে যেতে? গেল তো গেলই, যাওয়ার পর একটা ফোন কল অবধি করলো না। শুভ্রা অনেকবার ফোন করবে বলে অভিমানে আর করেনি। মনে মনে ঠিক করে রেখেছে আসুক ইহান তার কাছে, একদম কথা বলবে না সে, তার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। পরক্ষণে আবার মনে মনে ভাবে সে তো নিজেই ইহানের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবে না। ইহানের কথা তো বাদই, 6 বছরের দূরত্বের পর আর কোনো দূরত্বের কথা ভাবলেও শুভ্রা শিউরে ওঠে। হঠাৎ করে শুভ্রার ফোনটা তার ফেভারিট রিংটোনের সুরে জোরে বেজে উঠল। শুভ্রা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতেই দেখতে পেল ইহানের কল এসেছে। প্রথমে প্রচণ্ড খুশি হয়ে যায় সে, খুশিতে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করে, হৃদস্পন্দন বাড়তে থাকে, কিন্তু পরক্ষণে অভিমানী বুকটা ভারী হয়ে যায়। ফোনটা সেভাবেই ফেলে রাখে। দুবার বেজে কেটে যায় কলটা। শুভ্রা আর চোখে বারবার তাকিয়ে দেখে। কল কেটে যাওয়ার কিছুক্ষণ পর ইহানের মেসেজ স্ক্রিনে ভেসে ওঠে। কিরে পেতনি, কল পিক করছিস না কেন? তাকে পেতনি বলায় রেগে বম হয়ে যায় সে দ্রুত টাইপ করে ফিরতি মেসেজ লেখে, আমি পেতনি হলে তুমি শেওড়া গাছের ভূত। অপর পাশ থেকে ইহান মুচকি হাসে, অথচ শুভ্রা সেটা দেখতে পায় না। ইহান লিখে পাঠায়, আমার কল ধরছিস না কেন? কেন ধরবো তোমার ফোন? তুমি যেখানে ফিরে গেছো সেখানেই আজীবন থাকো। জানি তো কিসের টানে ফিরে গিয়েছো ওখানে। তোমার হাইউন না টাইউন কে জানি থাকে ওখানে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে লিখল, এত দূর থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শুভ্রা মুখ ভেঙচি কেটে লিখল, জ্বালাতে আমার বয়েই গেছে, এই জন্যই তো আমাকে না বলে এত দূরে চলে গেছো। একটা বার বলে যাওয়ার কিংবা পরবর্তীতে মনে করার প্রয়োজন বোধ করনি, তাহলে এখন কেন কথা বলতে চাইছো? কিছুক্ষণ চুপ করে থেকে ইহান গভীর শ্বাস নিয়ে আবারও লিখল, বিগত কদিন ধরে কমিউনিটির বাহিরে থাকায় প্রচণ্ড চাপ এসে পড়েছিল আমার উপর। সেসব চাপ শেষ করতে করতেই কয়েকটা দিন চলে গেল। তোর কিংবা বাকিদের সাথে একটু কথা বলার সময় পর্যন্ত পাইনি। একটু পর আবারও লিখে পাঠালো, তোর থেকে দূরে থাকার সাধ্য আমার কোনোদিন ছিল না, না আছে আর না কোনোদিন থাকবে। তুই যে আমার আত্মায় মিশে আছিস, সুইট বাটারফ্লাই। শুভ্রা স্তব্ধ হয়ে রইল। মুহূর্তে মনের মাঝে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হলো। মুহূর্তে সব অভিমান সরে গিয়ে একরাশ মুগ্ধতা আর ভালো লাগা বিরাজ করলো হৃদয় জুড়ে। শুভ্রা জিজ্ঞেস করলো, সুইট বাটারফ্লাই কে? তুই, একমাত্র তুই, আমার ভালোবাসার প্রেয়সী, মিষ্টি প্রজাপতি তুই। এটা তোমার পপ ব্র্যান্ডের নাম? আর এটা বহু বছর আগে তোকে দেওয়া আমার নিকনেম ছিল এবং এখনো আছে। শুভ্রা প্রচন্ড খুশি হয়ে গেল। লিখল, তুমি কবে আসবে ইহান ভাইয়া? তোমার প্রতীক্ষায় কতটা অধীর আগ্রহে আমি বসে থাকি সে কি তুমি জানো? সেটা বলতেই তো তোকে কল করছিলাম গাধি, আর তুই তো কলই ধরছিলি না। আজকে সন্ধ্যায় আমার ফ্লাইট, আশা করছি আগামীকালের মধ্যে আমি ইটালি পৌঁছে যাব। শুভ্রা খুশিতে লাফিয়ে উঠল। বিছানায় এক চোট নাচানাচি করে আবার ফোনের কাছে এসে দ্রুত গতিতে টাইপ করলো, সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইহান অপর পাশ থেকে শুভ্রার খুশির তীব্রতা অনুধাবন করতে পারছে। সে প্রশস্ত হেসে লিখল, হ্যাঁ রে পাগলি, সত্যি সত্যি আসছি, কথা দিলাম এসে সব কিছু ঠিকঠাক করে দিব আমি। আমরা পুরো পরিবার আবার আগের মতো এক হয়ে যাব। একটু থেমে ইহান আবারও লিখল, একটু কলটা পিক কর না শুভ্রা, তোর গলার আওয়াজ শুনতে ভীষণ ইচ্ছে করছে আমার। What kind of unbelievable talk this, sir? Are you telling truth? But how is it possible? সেটা কিভাবে এখনো বেঁচে থাকতে পারে? তুমি না ওকে আর ওর পরিবারকে মেরে ফেলেছিলে, তারপরেও ওকে এরিস ভাইয়া পেলই বা কোথায়? আর সবচেয়ে বড় কথা, ওর সম্পর্কে এত কিছু জানার পরেও এরিস ভাইয়া ওকে বিয়ে করে নিল। নাহিয়ান খানের প্রাইভেট চেম্বারে এসে
তার উদ্দেশ্যে গলা উঁচিয়ে চিৎকার করে কথাগুলো বলল নীলিমা। তাকে এই মুহূর্তে প্রচণ্ড উত্তেজিত আর ক্ষিপ্ত দেখাচ্ছে। রাগের বশে চেম্বারের বিভিন্ন দামি আসবাবপত্র ভেঙেও ফেলেছে। অথচ নাহিয়ান খান শান্ত আর গম্ভীর দৃষ্টিতে চেয়ারে বসে থেকে সেই কখন থেকে তাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। নাহিয়ান খানকে শান্ত দেখে নীলিমার রাগ আবারও তুঙ্গে চড়ে উঠল। টেবিলে থাকা ফ্লাওয়ার ভেসটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নাহিয়ান খান এবার উঠে দাঁড়িয়ে দ্রুত গতিতে নীলিমার কাছে গিয়ে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিলেন। গালে হাত দিয়ে নীলিমা অবাক চোখে নাহিয়ান খানের দিকে তাকিয়ে রইল। এই প্রথম নীলিমার গায়ে হাত তুললেন তিনি। নাহিয়ান খান নীলিমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, ইউ রুড, সিলি অ্যান্ড আনসিলিলাইজড গার্ল, শ্যাট ইউর ননসেন্স মাউথ ইডিয়েট। তারপর উল্টো ঘুরে এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরলেন নাহিয়ান খান। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি পান করলেন। তারপর সেভাবে থেকে শান্ত গলায় বললেন, ব্যাপারটাতে আমিও যথেষ্ট অবাক হয়েছি, বলতে দ্বিধা নেই, বেশ ঘাবড়েও গিয়েছি। নিজের হাতে সে তার ওর পুরো পরিবারকে মারার পরেও কিভাবে যে বেঁচে গেল সেটা এখনও বোধগম্য হচ্ছে না। সেটা ওরা যেভাবেই বাঁচুক, কিন্তু এখন কি করে আবার ওদের নিজের রাস্তা থেকে সরাবো সেই উপায় ভাবতে হবে। এর যদি আমার সকল সত্যি জানতে পেরে যায় তাহলে ও আমাকে কিছুতেই ছাড়বে না, নিজের বাপ বলেও না। নীলিমা বিদ্রুপাত্মক হেসে বলল, দ্য গ্রেট নাহিয়ান আহরার খান তবে তার নিজের ছেলেকে ভয় পায়? নাহিয়ান খান রক্তচক্ষু নিয়ে নীলিমার পানে তাকালেন। চিবিয়ে চিবিয়ে বললেন, আজে বাজে কথা না বলে কাজের কথা চিন্তা করো। কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেটা ভাবো। হয় ভালো কোনো উপায় খুঁজে বের করতে আমাকে সাহায্য করো, না হলে এখান থেকে বেরিয়ে যাও। এর সত্যিটা জানতে পারলে আমাদের কাউকে ছাড়বে না। নীলিমা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আলেসান্দ্রো কার্লো তো এরিসের নতুন শত্রু, ওকে কাজে লাগালে কেমন হয়? নাহিয়ান খান তাচ্ছিল্য হেসে বললেন, এজন্যই তোমাকে আমি বলি মাথা মোটা। আলেসান্দ্রো কার্লো এরিসের শত্রু মানে আমার শত্রু। ওকে আমাকে শত্রু তালিকা থেকে বাদ রাখবে বলে তুমি মনে করছো? নীলিমা শয়তানি হাসি হেসে বলল, কি জানি, সময় অসময়ে কোনো কাজে লেগেও যেতে পারে। সে তোমার কাজে লাগতে পারে, কিন্তু আমার নয়। আপাতত যা করার আমাকেই করতে হবে। ইরিশকে আমার ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ওকে গড়ে তুলে এই পর্যন্ত নিয়ে এসেছি স্বয়ং আমি। আমাকেও কিছুতে টপকে সামনে যেতে পারবে না। বলে শয়তানি হাসি হাসতে লাগলেন নাহিয়ান খান। আর নীলিমা ভাবতে লাগলো অন্য কথা। সত্যি কি আলেসান্দ্রো কার্লো তার কোনো কাজে লাগতে পারে? ফাঁকা অথচ বিশাল প্রশস্ত হাইওয়েতে অত্যন্ত দ্রুত গতিতে বেশ দাপটের সাথে ছুটে চলেছে টেসলা রোডস্টার নামক ব্ল্যাক রেসিং কারটি। কারটির স্পিডোমিটারের গতি সর্বোচ্চ কাঁটায় অবস্থান করছে, যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে সেটা নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলেছে। কারের ভেতরের চালক ব্যক্তিরে যে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ কার রেসার সেটা তার এরকম চালানোর ভঙ্গিমা দেখলেই বোঝা যায়। সেই সাথে ভীষণ উত্তেজিত হয়ে কার ড্রাইভিং করছে সে। তবে এই মুহূর্তে সে মোটেও কোনো প্রতিযোগিতার জন্য কার রেসিং করছে না, কারণ ঠিক তার সামনে মাজদা RX-9 রেসিং কারটি তার কারের মতোই সমান গতিতে ছুটে চলেছে। দুজনের গাড়ির গতি একই রকম হয়, কেউ কারো থেকে আগে পিছে যেতে পারছে না। দুটি গাড়ির মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। পিছনের গাড়িটি এমনভাবে সামনের গাড়িটিকে ধাওয়া করছে যেন আরেকটু হলেই ছুঁয়ে ফেলবে সেটিকে, কিন্তু সামনের গাড়ি চালককে অত্যন্ত দক্ষ আর অভিজ্ঞ মনে হচ্ছে। তাই অনেকক্ষণ যাবৎ দুটি কার ধাওয়া পাল্টা ধাওয়া করলেও কেউ কাউকে ধরতে পারেনি। এভাবে অনেকক্ষণ যাবৎ
দীর্ঘ ও প্রশস্ত হাইওয়ের মাঝে দুটি গাড়ির চোর পুলিশ খেলার পর অবশেষে পেছনের গাড়িটি কিছুটা সামনে এগিয়ে গিয়ে সামনের গাড়িটিকে সজোরে ধাক্কা দিল। এভাবে পরপর আরও কয়েকটি ধাক্কা দিল, যার ফলে সামনের গাড়িটি মুহূর্তের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের এক পাশে গিয়ে ছিটকে পড়ল। সাথে সাথে সেখান থেকে ভেসে এলো নিদারুণ এক আর্তচিৎকার। সামনের গাড়িটা যখন বিধ্বস্ত অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে হাইওয়ের এক পাশে পড়ে রয়েছে, তখন পেছনের গাড়ি থেকে হোয়াইট টি শার্ট, তার উপর ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক লেদার জিন্স, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ এবং মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়ে এক দীর্ঘদেহী চওড়া ও সুঠাম গড়নের মানব অবয়ব অত্যন্ত দৃঢ়তা ও দাম্ভিকতার সাথে ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো। ততক্ষণে তার পেছনে আরও দুটি গাড়ি এসে থামল। ফারহান সহ অনেকগুলো কালো পোশাক ও বন্দুকধারী বডিগার্ড গাড়ি থেকে দ্রুত নেমে সামনে এগোতে উদ্যত হলো। অথচ মানব অবয়বটি এগোতে এগোতে পেছনে না তাকিয়ে হাতের ইশারায় তাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকতে আদেশ করল। তারা মুহূর্তেই সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ল। অতঃপর মানবটি সে বিধ্বস্ত গাড়িটির সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দামি গাড়িটা উল্টো হয়ে হাইওয়েতে পড়ে রয়েছে। তার মাঝে ভাঙা জানালার কাঁচ গলিয়ে রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত একটা মুখ ভেসে উঠেছে। প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। অতঃপর ভয়ে ভয়ে সামনের মানুষটির দিকে তাকালো। তীব্র ভয় এবং বাঁচার আকুল আক্ষেপ লোকটির চোখে মুখে স্পষ্ট প্রতীয়মান হয়ে উঠেছে। অথচ সামনের নির্দয় মানবটির মনে তার প্রতি বিন্দুমাত্র দয়া মায়ার উদ্রেক হলো না। আহত লোকটিকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো সে। লোকটির সম্পূর্ণ শরীরে গাড়ির কাঁচ এবং ধাতব যন্ত্রাংশ ঢুকে গিয়েছে। ফলশ্রুতিতে তার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত। তার মধ্যে কালো পোশাকে সজ্জিত মানবটি লোকটির বুকের উপর বসে প্রচণ্ড আক্রোশ এবং হিংস্রতার সাথে তার মুখে এবং বুকে তীব্রভাবে একের পর এক হাতের বজ্রমুষ্টি দিয়ে আঘাত করতে লাগলো। মুহূর্তেই লোকটি গল গল করে রক্ত বমি করে দিল। তাতেও ক্ষান্ত হলো না সেই নির্দয় ব্যক্তিটি। লোকটির দিকে ভয়ানক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতেই সে হাত বাড়িয়ে দিল পেছনের দিকে। মুহূর্তেই ফারহান এগিয়ে এসে তার হাতে একটা কালো বস্তু ধরিয়ে দিল। টু সাইডেড শোট দিয়ে নিজের শিকারকে ক্ষত বিক্ষত করে হত্যা করা এরিসের বহু পুরনো অভ্যাস। আজও সে অভ্যাসের ব্যতিক্রম হলো না। এরিসের হাতের চাপে দুই পাশ থেকে ধারালো চকচকে দুটো ছুরি বেরিয়ে আসতে আধা মরে হয়ে যাওয়া লোকটি তীব্র ভয়ে গগনবিদারী আর্তনাদ করে উঠল। তারপর অস্ফুট গোঙানি দিয়ে সে বলতে লাগলো, আমাকে মারবেন না দয়া করে, প্লিজ প্রাণ ভিক্ষা দিন আমার। এরিস ভয়ানক থাবা দিয়ে লোকটির চোয়াল শক্ত করে ধরে রেখে চাপা হিস হিস কণ্ঠে বলে উঠল, মাহির আহমদ শেখ, বহু বছর ধরে তোকে খুঁজে চলেছে আমি। অবশেষে আজ তোকে পেয়ে গেলাম। কিন্তু আমি ভেবে পাই না আমার থেকে আর কোন বড় শক্তি আছে যে তোকে এতগুলো বছর আমার চোখের সামনে থেকে আড়াল করে রেখেছিল। বল, কে সে? কে তোকে আমার একল দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল এবং কেন? তারপর একটু থেমে কিছু একটা ভেবে এরিস বহু কষ্টে নিজেকে সংযত রেখে লোকটার বুক বরাবর ছুরির একটা পোঁচ দিয়ে হিংস্র কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ওই ভিডিওতে সেদের সাথে সত্যি কে তুই ছিলে? সত্যি করে বলবি একদম, নাহলে তোকে অত্যন্ত ভয়ানকভাবে মৃত্যু দিব, যে সাথে তোর গোটা পরিবারকে শেষ করব। নিজের জীবনের পরোয়া ছিল না মাহির আয়মানের, কিন্তু পরিবারের কথা ভাবতেই ভয়ে চুপসে গেল তার সমস্ত হৃদয়।
গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কয়েকটা শুষ্ক ঢোক গিলে সে এরিসকে বলতে লাগলো, এই ভিডিওতে শ্বেতা নামক কোনো মেয়ে ছিল না। আমি অন্য একটা প্রস্টিটিউট মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিলাম। কোনো বিশেষ উদ্দেশ্য আমাদের ভিডিও ধারণা করা হয়েছিল। তারপর সেটা এরিস লোকটির কাঁধ তীব্রভাবে ঝাঁকিয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে উঠল, তারপর কি? কে তোকে দিয়ে এসব করিয়েছিল? লোকটির শ্বাস ততক্ষণে প্রচণ্ড ঘন হয়ে গিয়েছে। মৃত্যু বুঝি তার খুবই সন্নিকটে, কিন্তু তবুও সত্যিটা না বলে তার উপায় নেই। প্রচণ্ড ধিমি আওয়াজে সে বলতে লাগলো, তারপর সেটা দিয়ে কি করা হয়েছে আমি কিছু জানি না। আর আমাকে দিয়ে এসব করেছিল নাহিয়ান। লোকটি তার সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই তার ডান পাশ থেকে কয়েকটা বুলেট তড়িৎ বেগে ছুটে এসে ঠিক তার মস্তিষ্ক ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। লোকটা আর্তনাদ করারও সুযোগ পেল না। তার আগেই চোখ দুটো আর মুখটা খোলা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। এরিস হতবিহ্বল হয়ে একবার মৃত লোকটির দিকে, আরেকবার ডান পাশ থেকে তেড়ে আসা আক্রমণের উৎসের দিকে তাকালো। সে দেখতে পেল কয়েকটি কালো রঙের গাড়ি সেখান থেকে দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে। এরিসের লোকেরা দ্রুত সেগুলোকে ধাওয়া করা শুরু করেছে। এদিকে এরিস লোকটিকে ঝাঁকাতে ঝাঁকাতে বদ্ধ উন্মাদের মতো চিৎকার করে করে বলতে লাগলো, ওই জানোয়ারের সম্পূর্ণ নাম বল বাস্টার্ড। তবে আমি যাকে সন্দেহ করছি সে কালপিট নয় তো? যদি এমনটা হয় তাহলে আমি ধ্বংস করে দেব। ছাড়ব না আমি কাউকে, কাউকে না। কথাগুলো বলে টু সাইডেড শোরটা দিয়ে দুহাতে পাগলের মতো লোকটার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করতে লাগলো এরিস। ক্ষমতার জোরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাইওয়েতে সম্পূর্ণ গাড়ি চলাচল আটকে রেখেছে এরিস। তাই এই মুহূর্তে এখানে সে আর মৃত ক্ষতবিক্ষত লোকটি ছাড়া তৃতীয় কারো উপস্থিতি নেই। এরিস অপরিসীম ক্রোধে গজগজ করে আহত সিংহের ন্যায় গর্জন করতে করতে চিৎকার করে বলতে লাগলো, আমার প্রেমময় পবিত্র ফুলকে অপবিত্র করার ঘৃণিত প্রচেষ্টা এবং আমার ভালোবাসার উপর কলঙ্ক লেপন করার শাস্তি যে কি পরিমাণ ভয়ানক হতে পারে তার ধারণায় পৃথিবীর নেই। বিশ্বাসঘাতকদের এরিস কখনো ক্ষমা করে না। কতদিন ধরে চলছে সব? অফিস কেবিনের ডেস্ক চেয়ারে বসা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহরিয়ার আনাম চৌধুরী রাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে কথাটা বললেন। কোম্পানির চেয়ারম্যানের বাইরেও তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি ঈশার বাবা। রাত অবাক হয়ে তার দিকে তাকালো। কি কতদিন ধরে চলছে স্যার? একদম নাটক করবে না আমার সামনে। আমার অফিস থেকে আমারই মেয়ের সাথে আড়ালে আবতারে রং তামাশা করে যাবে আর ভেবেছিলে আমি কিছুটি টের পাবো না? তোমার সাহস কি করে হয় সামান্য একজন চাকরিজীবী হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াতে? বেশ রেগে কথাগুলো বললেন শাহরিয়ার আনাম চৌধুরী। রাত প্রথমে হতভম্ব হলেও পরক্ষণে তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগলো। দাঁতে দাঁত চেপে সে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনার জানা হয়তো কোনো ভুল রয়েছে স্যার। আপনি যে অভিযোগ করেছেন আমি তার কিছুই করিনি। আর আপনার অফিসে সামান্য চাকরিজীবী হলেও আমি কাজ করে তারপর স্যালারি নিই। তাই আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। রাত তাচ্ছিল্য হেসে বলল, তার প্রয়োজন হবে না স্যার। আপনার এমন ব্যবহারের পর আমি নিজে থেকেই রিজাইন দিয়ে দিতাম। একটু পরে আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবেন। বলে হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল রাত। শাহরিয়ার আনাম চৌধুরী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি হয়েছে রাত, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? অফিস থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে আসার সময় ঈশার সাথে হঠাৎ দেখা হয় রাতের। ঈশাকে দেখা মাত্রই রাতের রাগ তরতর করে বেড়ে যায়। ঈশার দিকে আঙুল উঁচিয়ে ধরে রাত চিবিয়ে চিবিয়ে বলতে থাকে,
আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নেই, বুঝেছো? আর কখনো আমার সাথে কথা বলা কিংবা দেখা করার চেষ্টা করবে না। বলে রাত হনহন করে বেরিয়ে যায়। ঈশা হতভম্ব হয়ে তার যাওয়ার পানে চেয়ে থাকে। রাদের এমন আচরণের কিছুই তার বোধগম্য হয় না। পরক্ষণে সেও তাদের পিছু পিছু যেতে নিলে রাত মুহূর্তের মাঝেই বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। অমাবস্যার নিকষ কালো অন্ধকার তখন আকাশ জুড়ে বিদ্যমান। হিম শীতল বাতাসের সাথে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মূলত সেটা বৃষ্টি নয়, তুষারপাতের বরফের টুকরাগুলো অন্তরিক্ষ থেকে গলে গলে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে ভূতলে। আজকে আবহাওয়ার সাথে সাথে নাহিয়ান খানের জমকালো পাপের প্রাসাদটাও কেমন যেন থম মেরে রয়েছে। সম্পূর্ণ বাড়ি জুড়ে অসংখ্য গার্ডের ছড়াছড়ি। যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করতে তারা সদা তৎপর। অথচ কোনো এক অজানা কারণে আজকে নাহিয়ান খানের প্রচণ্ড ভয় করছে। যদিও সেও একজন পাক্কা খেলোয়াড়, দাবার চালের বিপরীত মোক্ষম চালটাও তিনিও ভালো মতো দিতে পারেন। তাকে কাবু করা এত সহজ নয়। অনেকক্ষণ যাবৎ টেরাসে দাঁড়িয়ে থেকে নির্বিশেষভাবে এই চিন্তাগুলোই করে যাচ্ছিলেন নাহিয়ান খান। নিজের সমস্ত ভয়কে দূরীভূত করে আত্মবিশ্বাসে আশ্বস্ত হয়ে তিনি বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। তার পরনে একটি লং ম্যাল নাইটি। নিজের রাজকীয় বেডরুমটাতে প্রবেশ করে দরজা লাগানো মাত্রই তার মনে হলো ভেতরে অন্য কোনো কিছুর অস্তিত্ব রয়েছে। সম্পূর্ণ রুমটা অন্ধকারে আচ্ছাদিত, তবুও তার মনে হলো এই গাঢ় অন্ধকারের মধ্যেও একটি ভয়ঙ্কর কালো অবয়বের অস্তিত্ব রয়েছে এবং সেটা স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নাহিয়ান খানের। দ্রুত গতিতে সুইচ টিপে লাইট অন করলেন তিনি। তারপর যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আপাদমস্তক রক্তে রঞ্জিত হয়ে সম্পূর্ণ কালো পোশাকে আবৃত হয়ে এরিস সোফায় বসে তার দিকে ভয়ঙ্কর শীতল রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। যে চাহনি বুকে কাঁপন ধরিয়ে দেয়। তার চেয়েও ভয়ের ব্যাপার হলো এরিসের হাতে থাকা টু সাইডেড শোর্টটা, যেটা এরিস সব সময় কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হাতে তুলে নেয়। তবে কি এরিস নাহিয়ান খানের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে? ভয়ে জমে শক্ত হয়ে যাওয়া নাহিয়ান খান পেছনে ঘুরে চিৎকার করে দ্রুত দরজা ঢাকাতে লাগলেন। নিজের ছেলেকেই আজ প্রচণ্ড ভয় লাগছে তার। কিন্তু অবাক করা ব্যাপার হলো দরজার ছিটকিনি বাহির থেকে লক করে দেওয়া হয়েছে, আর রুমটা সাউন্ড প্রুফ হয় তার গলার আওয়াজ বাহিরেও বের হতে পারছে না। এত ভয় পাচ্ছেন কেন মিস্টার খান? নিজের ছেলেকে কিসের এত ভয় আপনার? নাকি আপনি এমন কোনো জঘন্য অপরাধ করেছেন যার শাস্তি পাওয়ার ভয়ে আপনি এমন উদ্ভট আচরণ করছেন? এরিসের হিম শীতল কণ্ঠস্বরে নাহিয়ান খানের হৃদস্পন্দন আরও কয়েক গুণ বেরিয়ে গেল। এমনিতেই তার হার্টের সমস্যা রয়েছে, তার ওপর এরিসের এমন আচরণ তাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছে। তবু বহু কষ্টে নিজেকে ধাতস্থ করলেন তিনি। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে সামনে ঘুরে তিনি স্বাভাবিক গলায় বললেন, তুমি হঠাৎ এত রাতে মিলান সেরে ক্যালাবিয়াতে আসলে কেন? আর আমার রুমে বা কী করছো? এরিস শ্রাক করে সোজা হয়ে বসে অত্যন্ত শান্ত স্বরে বলল, আপনার সাথে বহু হিসেব নিকেশ পাকা করা ছিল মিস্টার খান, সেজন্যই এত রাতে ছুটে আসা। আপনি তো বলেছিলেন আমাদের মধ্যে হাতে ফর্মালিটিস কিসের। সো প্লিজ কাম অ্যান্ড সিট হিয়ার।
নাহিয়ান খান ধীরে সুস্থে এরিসের সামনের সোফায় গিয়ে বসলেন। প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়েছেন তিনি। একজন প্রাক্তন মাফিয়া বস এবং কূটবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে সব রকমের পরিস্থিতিতে শান্ত রেখে মানিয়ে নেওয়ার ক্ষমতা তিনি রাখেন। নাহিয়ান খান গুরু গম্ভীর গলায় এরিসকে প্রশ্ন করলেন, কি উদ্দেশ্য এখানে এসেছো সেটা স্পষ্ট করে বলো। এরিস কিছুটা ন্যাকামির সুরে বলল, এটা কোনো কথা হলো মিস্টার খান? ছেলে এতগুলো দিন পর আপনার কাছে আসলাম, আর তার কোনো খোঁজ খবর না নিয়ে আপনি কাজের কথা বলতে বলছেন? আপনি বাবা হিসেবে তো একদমই যোগ্য নন। নাহিয়ান খান ভ্রু কুঁচকে এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিস বাচ্চাদের মতো অভিযোগের সুরে বলতে লাগলো, অবশ্য আপনি বাবা হিসেবে যোগ্য কখনো ছিলেনই না। কেন ছিলেন না? ছোটবেলায় মা থাকা অবস্থায় কিংবা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও আমাকে কখনো নিজের আদর ভালোবাসা দেননি। সবসময় টাকা দিয়ে দায়িত্ব ছেড়েছেন। রুক্ষতার কঠোরতার আদলে আমাকে তৈরি করেছেন। আমার ভেতরের নিষ্পাপ মনটাকে হত্যা করে সেখানে বিষাক্ততার বিষ ঢুকিয়ে দিয়েছেন আপনি। সবশেষে নিজের পাপের দুনিয়ার সম্রাট করেছেন আমায়। এরিসের শেষের কথাগুলো ধীরে ধীরে কঠোর হতে গিয়েছিল। নাহিয়ান খানের দিকে তীব্র দৃষ্টিপাত করে রইল সে, অথচ নাহিয়ান খান নির্বিকার। এরিস মুহূর্তেই নিজের কঠোর রূপ সরিয়ে নিয়ে তাতে শান্ত চেহারা ফিরিয়ে এনে সোফায় হেলান দিয়ে বসে বলতে লাগলো, তা আমার কোনো সমস্যা ছিল না মিস্টার খান, কিন্তু আপনি অতীতে ওসব কি করেছিলেন? নিজের স্বার্থ পূরণ করতে নিজের ছেলেকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলেন। বাহ মিস্টার খান, বাহ! আপনার মতো যোগ্য পিতার কোনো তুলনা হয় না। কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে উম্মাদের মতো হাসতে হাসতে হাততালি দিতে লাগলো এরিস। অথচ তার রক্ত লাল চোখগুলো ঠিকই প্রবল হিংস্রতা আর প্রচণ্ড ব্যথায় জ্বলজ্বল করছিল। নাহিয়ান খান ভিতরে ভিতরে প্রচণ্ড ঘাবড়ে গেলেও বাহিরে সেটা প্রকাশ করলেন না। তিনি গম্ভীর কণ্ঠে এরিসের উদ্দেশ্যে বললেন, এসব কি কথা বলছো তুমি এরিস? মাথা ঠিক আছে তোমার, নাকি ড্রিঙ্কস করে উল্টোপাল্টা কথা বলছো? এরিস হঠাৎ করে নিজের চিরচারিত পৈশাসিক হিংস্র রূপে ফিরে এলো। তড়িৎ বেগে নাহিয়ান খানের দিকে ছুটে গিয়ে প্রচণ্ড শক্ত হাতে তার গলা চেপে ধরে তার মাথাটা সোফার সাথে চেপে ধরল। নাহিয়ান খান প্রচণ্ড ভয় নিয়ে এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিসকে এই মুহূর্তে প্রচণ্ড ভয়ানক কোনো সাইকোপ্যাথের মতো লাগছে। সীমাহীন হিংস্রতা আর অপরিসীম রাগে থরথর করে কাঁপছে তার গোটা শরীর। নাহিয়ান খানের শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তবু এরিস সেটাতে পাত্তা না দিয়ে নাহিয়ান খানের চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে শীতল অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, একদম আমার সামনে নাটক করবেন না মিস্টার খান। অভিনয় অনেক করেছেন আপনি আমার সাথে, মিথ্যা কথা বলেছেন অগণিত, আর সবচেয়ে বড় যেটা করেছেন সেটা হলো বিশ্বাসঘাতকতা। এত এত অপরাধের শাস্তি এক আপনাকে আমি কিভাবে দিই বলুন তো? নাহিয়ান খান বহু কষ্টে উচ্চারণ করলেন, তুমি আমার সাথে এমনটা করতে পারো না এরিস, ভুলে যেও না আমি তোমার বাবা হই। এরিস হাতের বাঁধন আরও শক্ত করে একইভাবে বলতে লাগলো, পারি, আমি সবই পারি, কারণ আমাকে জানোয়ার বানিয়েছেন স্বয়ং আপনি। আর একটা জানোয়ারের কাছ থেকে ভালো কিছু কি করে আশা করতে পারেন আপনি? একটু থেমে এরিস আরও গর্জনরত কণ্ঠে বলতে লাগলো, 6 বছর আগে আমার আর শ্বেতার বিয়েতে আমার অ্যাক্সিডেন্ট করে শ্বেতা আর ওর পুরো পরিবারকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, তাই না? কিন্তু ভাগ্যক্রমে ওরা বেঁচে যায়। তারপর আপনি ক্ষান্ত হননি শ্বেতার পবিত্র চরিত্রের দাগ লাগিয়ে আমার সামনে ওকে নিকৃষ্ট প্রমাণ করতে এআই এর মাধ্যমে ফেক ভিডিও তৈরি করে আমার সামনে উপস্থাপন করেছিলেন, যেটা আমি ওকে ভুল বলছি, তাই না? বলুন, তাই না? শেষের কথাগুলোতে প্রচণ্ড জোরে থমকে উঠল এরিস। নাহিয়ান খান কেঁপে উঠলেন, বুঝলেন যে তিনি ধরা পড়ে গেছেন।
আর লুকিয়ে রেখে লাভ হবে না, তাই তিনি জিজ্ঞেস করলেন, তুমি সব কিছু জানলে কি করে? এরিস রহস্যময় বাঁকা হেসে বলল,